কারণটা মানতে পারছি না। তার কারণটা হলো যে মুখ ছাড়াও কিন্তু মানে রাজনীতিতে বহুবার ভারতীয় রাজনীতিতে হয়েছে, সেই জন্যই আমি মানতে পারছি না। কারণ অবজেক্টিভ কন্ডিশনটা যদি হয় সরকার বিরোধী, তাহলে কিন্তু সেখানে মানুষ মুখ ছাড়াই অ্যান্টি ইনকামবেন্সি কনটেক্সটেই ভোট দিবেন। সরকারকে অপসারণ করাটা তখন মানে না ভোটটা ইম্পর্টেন্ট, যে আমি তোমাকে চাই না, ফলে নো ভোটে মানুষ রায় দিতে পারে এবং ভোটের পরবর্তী পর্যায়ে সরকার তৈরি হয়, এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, মানে যেটা নিয়ে আজকের রাজনীতি সবচেয়ে সরগরম, সেটা হলো যে রাহুল গান্ধী কিন্তু একটা প্রমাণ করে দিলেন যে প্রশ্নটা আমরা গত কয়েকদিন ধরে স্টুডিওতে তুলছিলাম, গত 7 দিন থেকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 21শে জুলাই বললেন সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে উদ্দেশ্য করে, আপনারা যদি চান তাহলে আমি একটা বৈঠক করতে পারি, আমি যখন 28-29 তারিখে থাকবো। কিন্তু মানে কংগ্রেস দলের নেতৃত্বের প্রশ্নটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উজ্জ করছেন, সরাসরি মেনে নিচ্ছেন না। আজকে কিন্তু রাহুল গান্ধী 14টা দলকে সঙ্গে নিয়ে পেগাসাসের ইস্যুতে যে মিটিংটা করলেন, রাহুল গান্ধী কিন্তু অন্তত ইঙ্গিতটা দিয়ে দিলেন যে নেতৃত্বের রাস্তা আমাদের হাতেই থাকবে, এবং পরিষ্কার 14টা দল কার্যত কংগ্রেস দলকে ডাকা বৈঠকে গেল, একমাত্র তৃণমূল কংগ্রেস গেল না। পরিষ্কার সেখান থেকে প্রমাণিত হয় যে নেতৃত্বের প্রশ্নটাই ছিল 1 নম্বর ইস্যু, এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস যায়নি। যে প্রশ্নটা আমরা লক্ষ্য করি যে দেখুন, আপনার পলিটিক্স অফ ডিসপ্লে এক জিনিস, আর পলিটিক্স অফ রিয়ালিটি আরেক জিনিস। আপনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক যে বিরোধী দলের সলতে পাকানোর চেষ্টাটা করছেন, তার মধ্যে দিয়ে একটা পলিটিক্স অফ ডিসপ্লে পরিষ্কার ধরা পড়ছে, যেটা খুব কাম্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম পলিটিক্স অফ রিয়ালিটি খুব ইম্পর্টেন্ট, যে আপনি সমস্ত দলগুলোকে একসাথে নিয়ে চলতে পারছেন কিনা, তাদের সাথে যোগদান করতে পারছেন কিনা। আজ কিন্তু বিজেপি একটা অস্ত্র পেয়ে গেল। বিজেপি কিন্তু আজকে বললো যে তৃণমূল কংগ্রেস ছাড়া কি করে বিরোধী ঐক্য হবে, বিরোধী ঐক্যে ফাটল ধরেছে, দেখো এটা পেয়ে গেল। আমি একই সাথে প্রশ্ন তুলতে চাই যে 90-এর দশকে যে কোয়ালিটি অফ লিডারশিপ ছিল, হরসিং সিং সুরজিৎ এবং জ্যোতি বসুর সময় বলছে, শুধু তাই নয়, একের পর এক নেতার যদি নাম আপনি দেখেন, তখন সেই সময় চন্দ্রশেখর থেকে শুরু করে তারা কিন্তু একটা মানে বিকল্প সবসময় চেয়েছে। ক্ষুদ্র রাজনীতির গণ্ডিকে অতিক্রম করে সরকার অপসারণে অন্তত তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরেছে। আজকে সেটাই কিন্তু প্রমাণ করতে হবে যে আমি কতটুকু পলিটিক্স অফ ডিসপ্লে করব, আর পলিটিক্স অফ রিয়ালিটিতে আমি কতটুকু। একেবারে আমি দ্রুত আমার তৃণমূল আর কংগ্রেসের প্রতিক্রিয়া তো আসতেই হবে। দেবাংশু ভট্টাচার্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিশ্বনাথ, আমি জানি না কেন এই কথাটা বললেন, যেটা আমরা বারবার বলছি, যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে, ধরুন তৃণমূল কংগ্রেস কোনো একটা অভিমান থেকে যায়নি, কোনো রাগের কারণ থেকে যায়নি, সেটা তো আমরা প্রোটেস্ট করে ওপেন জানাবো যে আমরা এই কারণে যাইনি। আমরা তো বারবার বলছি আমাদের নির্দিষ্ট কারণ, নেত্রী ওখানে গিয়েছেন সেই কারণ, এবং আগামীকাল যে রাজ্যসভার ইয়েতে বৈঠক রয়েছে বিরোধীদের, সেখানে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকবে, এটা তো ক্লিয়ার। এটা নিয়ে অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে। এবং 4:30 10 জনপথে মমতা গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি আপনি বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সোনিয়া গান্ধীর বাড়িতে দেখা করতে, মমতা ব্যানার্জি তার বাড়িতে ডাকেননি সোনিয়া গান্ধীকে। এর চেয়ে বড় আপনি আর কি বলবেন? আর সেখানে রাহুল গান্ধী স্বয়ং উপস্থিত ছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে, সুমন্ত আপনাদের যদি মনে থাকে, 2019-এও একই কথা বলেছেন, যেটা এবারও বলেছেন, যে আমি লিডার নই, আমি ক্যাডার হতে চাই, আমি দরকার হলে পেছনের সারিতে থাকবো, কিন্তু আমরা চাই এই নির্বাচনটায় সবাই, সমস্ত বিরোধী শক্তি একজোট হোক। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য, বারবার তিনি বলেছেন, এবং সেই কারণেই ব্রিগেডের যে মিটিংটা করেছিলেন সেখানে সমস্ত পার্টিকে তিনি ডাক দিয়েছেন। আমি দেবাংশুর সঙ্গে আরেকটা পয়েন্ট যোগ করে বিশ্বনাথের কাছে যাব, সেটা হচ্ছে ধরুন 21শে জুলাই দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, সেখানে পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, তাদের অবধি সোনিয়া গান্ধী পাঠালেন, তারা 21শে জুলাইয়ের স্পিচ বসে শুনলেন। আমি বলছি ইঙ্গিতটা, এবং আমি বলছি যে বড় ধরনের কোনো ভাঙন হতো বিশ্বনাথ দা, আমি একেবারেই বলছি যে রাহুল গান্ধী, ধরে নেওয়া যাক, আমি তর্কের খাতিরে 30 সেকেন্ডের জন্য ধরছি যে রাহুল গান্ধীর নেতৃত্ব আমি বয়কট করলাম, আমি চাই না, সেক্ষেত্রে 10 জনপথে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তখন সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন দরজায় দাঁড়িয়ে? এটা ছবি কথা বলছে। আপনাকে বলছি যে পলিটিক্স অফ ডিসপ্লে এবং পলিটিক্স অফ রিয়ালিটির তফাৎটা বুঝতে হবে। মানে আপনি যখন চাইছেন নরেন্দ্র মোদীকে অপসারণ করতে, ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে, নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বিরোধী দল, মানে আপনার বিরোধী দল মানে বিজেপি, এই সুযোগে বিরোধী অনৈক্যটা মানুষের সামনে তুলে ধরছে কিনা। আপনি যে কোনো একটা নন মেম্বারকেও পাঠিয়ে দিতে পারতেন, এমপি নয়। আপনি তৃণমূলের এত হাজার হাজার নেতা, যে কোনো একজন নেতাকে, জাতীয় স্তরের নেতাকে যে এই বিজেপি এই বলার সুযোগটাই পেত না যে এটা এই জোটের মধ্যে শুরু থেকেই অনৈক্য আছে। আমি দ্রুত একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রতিনিধি, তার প্রতিক্রিয়া যাব। অভিষেক। দেখো প্রথম কথাটা বলে দিই, ডাইভোর্স সম্বন্ধে হেনরি ফোর্ডের একটা দুর্ধর্ষ কথা আছে, সেটাতে বলা হচ্ছে যে কোনো
ফেল্ড ম্যারেজে আগে বিবাহ বিচ্ছেদটা জরুরি, তারপরে পরবর্তী পার্টনার খুঁজতে হয়। এক, দুই, আমি বলছি বিয়েই হলো না, ডিভোর্সে চলে গেলে। বললেন এটা ছিল হচ্ছে সংসদের মিটিং। না না, আমি এক্সিস্টিং সরকার, মানে আগে আমার এই সম্পর্ক, দেখো সরকারের সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, সরকারের থেকে তোমার আগে নিষ্কৃতি প্রয়োজন, পরেরটা পরে দেখা যাবে। এক তো মানে উপমাটা শব্দ ভেবে নিও না, ভাবার্থটা না। সেকেন্ড হচ্ছে বিশ্বনাথ দা খুব ভালো রকম ভাবে জানেন, গতকাল রাহুল গান্ধী যে মিটিংটা ডেকেছিলেন সেটা সংসদের মিটিং ছিল, যে কেউ যেতে পারতো না। এক, অর্থাৎ অন্য কাউকে পাঠিয়ে দেওয়া যেত, এটা একদম কষ্ট কল্পনা। কিন্তু যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে কে নেতৃত্ব দেবে, কে মুখ হবে, রাজনীতি সেইভাবে হয় না। রাজনীতিতে বিরোধিতাটা কেন দরকার পড়ছে কারণ এই সরকার আমার অবস্থা খারাপ করে দিয়েছে। এখানে ইস্যু ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য পারসন। ঠিক যেরকম 2004-এ ছিল, ঠিক যেরকম আমাদের বিরুদ্ধে ছিল হচ্ছে জয়প্রকাশ নারায়ণের সময়, বা আজকে যদি লড়াইটা এই মুহূর্তে দাঁড়িয়ে থাকে কে মুখ হবে, তাহলে বারবার আমরা যে কথাটা বলি যে সংসদীয় নেতা যে হয় সে সাংসদরা ঠিক করে, সাংসদরাই ঠিক হলো না, এখন কি করে প্রধানমন্ত্রীর মুখ হবে? আমি শুধু উদাহরণে রাজীব গান্ধীর বিরুদ্ধে ভিপি সিং এর উদাহরণটা যোগ করব। যাদের কাছে যাব, যাদ কিছু বলতে চাইছি। আমি খালি এখানেই বলতে চাইছিলাম ওনার কথার নিরিখে যে আলটিমেটলি যতবার এই ধরনের বিরোধী ঐক্য সাকসেসফুল হয়েছে, সেই সাকসেসের পেছনে আমরা দেখতে পেয়েছি একটা জ্যোতি বসুর মতো ফিগার, যাকে সবাই বলছেন আপনি প্রধানমন্ত্রী হন, উনি বলছেন না আমি হচ্ছি না, পার্টি বারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজনারায়ণ ইন্দিরা গান্ধীকে ইলেকশনে হারাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছেন মোরারজি দেশাই। তো পয়েন্টটা হচ্ছে এইখানে যে আলটিমেটলি একটা বৃহত্তর গোল, যেটা যদি সরকারের হাত থেকে নিষ্কৃতি পেতে হয়, সেই গোলটাকে সামনে রেখে এখন এখানে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে, বিশেষ করে আঞ্চলিক রাজনৈতিক দলের ক্ষেত্রে কি হয় যে একদিকে আমি সরকারের থেকে নিষ্কৃতি চাইছি, অন্যদিকে এই সুযোগে আমি নিজেকে হচ্ছে কেন্দ্রীয় রাজনীতিতে বা ভারতবর্ষের রাজনীতির আঙ্গিকে মেলে ধরবো, এবং এই দুটোর মধ্যে একটা কন্টিনিউয়াস একটা মানে সংঘাত থাকে। যার ইতিহাসের উদাহরণ দিলে, মোরারজি দেশাই যে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেটা লাল বাহাদুর শাস্ত্রীর সময় থেকে তিনি, কেউ বলেন প্রাপ্য ছিল, আমি সেদিকে যাব না, তার ব্যক্তিগত উচ্চাসা ছিল, প্রত্যেকটা চিঠি প্রত্যেকটা নোটে সেই কথা দেখা যায়, এবং সেই কামরাজের সময় থেকে আমি বলছি যে সেটা কিন্তু রাজনারায়ণ সেই জায়গায় সেই জুতোয় পা গলাতে তার পক্ষে সম্ভবই ছিল না। সেখানে একটা চরণ সিং ছিল যিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হতে পারিনি, কিন্তু আমি ভারতের প্রধানমন্ত্রী ঠিক করেছি। আলটিমেটলি পয়েন্টটা হচ্ছে কোথাও একটা পলিটিক্যাল অবজেক্টিভটা যে আমার এই সরকারকে সরাতে হবে, সেই অবজেক্টিভটাকে প্রাধান্য দিয়ে কিছু নেতৃত্বকে এগিয়ে আসতে হবে যাদের ওপর এই সমস্ত জোটটা দাঁড়িয়ে থাকবে। আমি জ্যোতি বসুর এক্সাম্পলটা এই জন্যই নিলাম যে ওকে সবাই বলছিলেন প্রধানমন্ত্রী হতে, উনি হননি। মানে এই যে একটা বিরোধী দলগুলোর মধ্যে, সেখানেও আঞ্চলিক দলই ছিল, এমন তো ছিল না যে সেখানে বড় বড়, কিন্তু এন্ড রেজাল্টটাও লক্ষ্য করতে হবে, যা এন্ড রেজাল্টে যিনি হলেন তিনি কিন্তু কার্যত চালাতে পারলেন না, এবং এই স্বার্থ সংঘাতের ওপরে উঠতে পারলো না সরকারটা। কারেক্ট। না না, এই সমস্যা তো সবসময় আছে, কিন্তু ওইটাই যে আলটিমেটলি বিরোধী নেতৃত্বের মুখ কে হবে, এটা আমি মানছি এটা লাখ টাকার প্রশ্ন। আমি ইতিহাস থেকে এবার বর্তমানে ফিরি, যে আজকে সংসদে কি হলো। এক হচ্ছে সংসদে এই বাংলার চেনা স্লোগান খেলা হবে, সেই স্লোগান উঠল। স্মৃতি ইরানি একেবারে সরাসরি শিশু পাচার কাণ্ডের সঙ্গে তৃণমূলকে জড়িয়ে চড়া আক্রমণ করলেন, এবং অত্যন্ত অ্যাগ্রেসিভ পজিশনে দেখা গেল কংগ্রেস সাংসদদের, যারা অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছুঁড়ে দিলেন। দেখুন, সংসদেও এবার খেলা হবে। বঙ্গ বিধানসভা ভোটে জয়ের পর প্রথম দিল্লি সফরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ঝড় তোলা খেলা হবে স্লোগান উঠল সংসদে। বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস ইস্যুতে সংসদ উত্তাল। বুধবারও অধিবেশনের শুরু থেকেই এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হন বিরোধী সাংসদরা। তৃণমূল সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন, তখনই সেখানে ওঠে খেলা হবে স্লোগান। সেই সময় শিশু পাচার রুখতে একটি বিলের সংশোধনী নিয়ে বক্তৃতা করছিলেন মোদী সরকারের মন্ত্রী স্মৃতি ইরানি। Before I come to a close of my comments, sir, যারা এখানে খেলা হবে কথা বলছে ওদেরকে জানাতে চাই, সংসদে খেলা হবে স্লোগান নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল বিজেপি।
খেলা সারা ভারতবর্ষে হবে এবং 2024-এ যে খেলা হবে এখানে যেভাবে বিজেপি পরাস্ত হয়েছে ঠিক সেইভাবে ওখানেও বিজেপি পরাস্ত হবে। লোকসভার মধ্যে রাজ্যসভার মধ্যে এই খেলা হবে স্লোগান, এর উদ্দেশ্য একটাই, এনএইচআরসির রিপোর্টের যে অবজারভেশন সেটা যাতে ভারতবর্ষের রাজনীতির কেন্দ্রবিন্দুতে না চর্চিত হয়, সেটার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাবার জন্যই এই রাজনীতি চলছে। পেগাসাস ইস্যুতে এদিন সংসদে যুদ্ধং দেখি মেজাজে দেখা গেছে কংগ্রেসকেও। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছুঁড়ে পেগাসাস কাণ্ডে প্রতিবাদ দেখান কংগ্রেস সাংসদরা, জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি। यही गुजरात मॉडल है मोदी जी का, संसद चलाने का, और वहाँ विधानसभा चलाने में भी वो यही करते थे। कांग्रेस को के लोगों को निलंबित कर देते थे। पूछिए शक्ति सिंह जी से, इन लोगों से बताएंगे आप कि कैसे उन लोगों ने कैसे वहाँ लोकतंत्र की धज्जियां उड़ाते थे मोदी जी। वो यहाँ भी वही कर रहे हैं। अरे चर्चा करी ना, डर क्यों रहे हैं? आखिरकार जो दुनिया के सामने इतनी बड़ी चुनौती है महामारी के रूप में, उस पे भी अगर ये लोग चर्चा करने के लिए तैयार नहीं, जनता से जुड़े विषयों पर भी चर्चा करने के लिए तैयार नहीं, तो विपक्ष क्या चाहती है? केवल कागज फाड़ के स्पीकर के ऊपर फेंकना, कागज फाड़ के मंत्रियों के ऊपर फेंकना, मंत्री के हाथ से स्टेटमेंट छीन के उसको फाड़ देना, क्या ये चर्चा करने के लिए तैयार नहीं है? সব মিলিয়ে বাজেট অধিবেশনে মোদী সরকারের সঙ্গে বিরোধীদের সংঘাত দিনে দিনে চরমে উঠছে। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। না, সীমান্ত সংঘর্ষ বলা যাবে না, সীমানা সংঘাত বড় জোর বলা যাবে, এবং সেই কারণে আমার পরের প্রতিবেদনটা বিস্ময়কর এবং দুর্ভাগ্যজনক। তার কারণ চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো লড়াই হচ্ছে না, একই দেশের দুটি রাজ্যের উর্দিধারী পুলিশ বাহিনী লাইট মেশিন গান নিয়ে পরস্পরের দিকে গুলি ছুঁড়ছে এবং তাতে 5 জন পুলিশকর্মী সহ 6 জন মারা যাচ্ছেন আমাদের এই দেশে। আমি নতুন অতিথির কাছে এই নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ আসবো, কিন্তু সবার আগে আবার বলছি দুর্ভাগ্যজনক প্রতিবেদনটি দেখুন। ভূখণ্ড বিতর্কে উত্তপ্ত অসম মিজোরাম সীমানা। পরিস্থিতি এতটাই জটিল যে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। দুই রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। গত সোমবার অসম মিজোরাম সীমানার ভাইব্রেন্টে টাউনে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই রাজ্যের পুলিশ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অসম পুলিশের 5 জওয়ানের। আশঙ্কাজনক অবস্থায় শিলচর হাসপাতালে ভর্তি আছেন অন্তত 40 জন পুলিশ কর্মী। पूर्वोत्तर भारत के 2 राज्य असम और मिजोरम में ऐसी ठनी है कि अब दोनों राज्यों की सीमा पर सीआरपीएफ तैनात है। एक और जहां पर केंद्रीय सुरक्षा बल तैनात है, तो वहीं दूसरी ओर ये भी ध्यान रखा जा रहा है कि असम की पुलिस असम के अंदरूनी इलाकों में है, जो करीब 200 से 300 मीटर अंदर का इलाका है। तो वहीं दूसरी ओर मिजोरम भी की पुलिस अपने दूसरे इलाकों में है। अब ये डिस्टेंस स्टेटस को मेंटेन किया जा रहा है, दोनों तरफ अतिरिक्त कंपनियों की तैनाती करके। 165 किलोमीटर का ये पूरा इलाका जो असम और मिजोरम की सीमा, जिसे विवादित माना गया है, जो 3 किलो में पूरी तरह से फैली हुई है। গত শনিবার উত্তর পূর্বের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে সীমানায় স্থিতাবস্থা বজায় রাখার জন্য অসম ও মিজোরাম সরকারকে নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এই বৈঠকের 48 ঘন্টা কাটতে না কাটতেই সংঘর্ষ, রক্তপাত, 5 উর্দিধারীর মৃত্যু, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বাকযুদ্ধ। এদিন উপদ্রুত এলাকায় যেতে গেলে অসম কংগ্রেসের প্রতিনিধি দলকে পুলিশি বাধার মুখে পড়তে হয়। বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলেছে, অসমে তো বিজেপিরই সরকার আর মিজোরামেও এনডিএ সরকার, তা সত্ত্বেও এই সংঘাত কেন এড়ানো গেল না? স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিলেন? কেন এই রক্তপাত? लायलापुर जो हमारा आसाम का आदमी जहाँ है, वहाँ पे ग्राउंड सिचुएशन अभी क्या है, इसको समझने के लिए हम लोग आना है, और ये हमारा जिम्मेदारी है, क्योंकि आसाम सीमांत तक हम लोग क्यों नहीं जा सकते? तो आसाम सीमांत तक आसाम का आदमी, आसाम का एक कांग्रेस डेलीगेशन नहीं जा सकते, इसका मतलब क्या है? दिस इज द टोटल फेलियर ऑफ द होम मिनिस्ट्री। অপদার্থতা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপদার্থতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপদার্থতা। এটার দায় নেওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এটা অত্যন্ত অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক, হতাশাব্যঞ্জক এবং বিষয়টি স্পর্শকাতর। এ নিয়ে কোনো মন্তব্য করব না। মায়ানমার ঘেঁষা মিজোরাম, বাংলাদেশ ঘেঁষা অসম। এই পরিস্থিতিতে উত্তর পূর্বের এই স্পর্শকাতর সমস্যা কিভাবে মোদী সরকার মেটায়, সেদিকেই এখন কূটনৈতিক মহলের নজর।
মনোকা লইওয়াল, অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সরাসরি আসব বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রের কাছে। সমীর দা, আমি বলছি বিস্ময়কর, আবার বলছি তার কারণ একই দেশে দুটো রাজ্য, এবং রাজনৈতিকভাবে যদি সমীর দা দেখেন, কেন্দ্রের ক্ষমতাসীন দল একটা এককভাবে এবং আরেকটায় জোটবদ্ধভাবে এনডিএ হিসেবে শাসন করছে। কোনো বিরোধী পক্ষ বনাম সরকার পক্ষের ব্যাপারই নয়। দুই সরকারের ডিসিপ্লিন ফোর্স উর্দিধারীরা তারা প্রায় 1 ঘন্টা ধরে পরস্পরের উদ্দেশ্যে লাইট মেশিন গান, এক দলের হাতে লাইট মেশিন গান ছিল, তারা গুলি চালাচ্ছে। এবং বিস্ময়কর, অন্য রাজ্যের পুলিশ মারা গেছে বলে এই ফুটেজ আমি খতিয়ে দেখিনি সত্যতা, কিন্তু রাজনীতিবিদরা পরস্পর টুইট করছেন, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন যে আরেক রাজ্যের পুলিশ অন্য রাজ্যের পুলিশ গুলিবিদ্ধ হয়েছে বলে আনন্দ করছেন। আমি বলছি কোথায় যাচ্ছে 1 নম্বর, 2 হচ্ছে দেশের ইন্টারনাল সিকিউরিটি। দশকের পর দশক ধরে যেটা আপনারা একেবারে নিশ্ছিদ্র এবং নিরাপদ রাখেন, সেই দেশের ইন্টারনাল সিকিউরিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ? সমীরদার সময় শুরু এখন। ধন্যবাদ সুমন। আমি আমার আলোচনার প্রথমেই যে 5 জন শহীদ ওখানে মারা গেছেন তাদের আত্মার প্রতি আমি শান্তি কামনা করি, কারণ তাদের কোনো দোষ ছিল না এখানে। এটা কতগুলো জিনিস আমি পয়েন্ট বাই পয়েন্ট তোমার সামনে তুলে ধরবো। এই ইস্যুটা কিন্তু আজকের নয়, 148 বছরের পুরনো ইস্যু। 1873 থেকে যখন একটা ডিমার্কেশন করা হয় মিজোরামে আন্ডার বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার অ্যাপ্লিকেশন 1873, সেইটার থেকে তারপরে 18 যেটা পরবর্তীকালে 1933-তে এটা কি হলো যে ওরা সার্ভে অফ ইন্ডিয়া একটা ডিমার্কেট করেছিল। করে দেওয়ার পরে তাতে দেখা গেল যে ট্রাইফার্কেশন হয়ে গেছে মণিপুর, মিজোরাম এবং আসাম। এখন এই জায়গাটা হচ্ছে 1318 স্কোয়ার কিলোমিটার একটা ইনার ফরেস্ট রিজার্ভ লাইন, যার 509 স্কোয়ার কিলোমিটার মিজোরামের অধিকারে আর কি। এখন প্রশ্ন উঠছে যে কালকের ঘটনায় নাম্বার 1 এইরকম অ্যামেচারিশ, মানে শ্যানিং কমপ্লিট উইজডম, পলিটিক্যাল কোন রকম ম্যাচিউরিটি ছিল না দুটো দলেরই, দুটো রাজ্যেরই। সেইখানটা এটা এত বেশি তারা ডিসপ্লে করেছে যে তারপরে কি হচ্ছে যে মেসেজ পাঠানো হচ্ছে অমিত শাহর কাছে যে আপনি ইন্টারভেন করুন বাই চিফ মিনিস্টার আসাম। আমার প্রশ্ন উঠছে যে এটা তো আমাদের বোধহয় ইন্ডো চায়না, আমাদের লাদাখেও বোধহয় এরকম হয়নি একদম। এখানে অটোমেটিক ওয়েপন এলএমজির ব্যবহার যেটা মিজোরাম করেছে, এটা কোনোভাবেই কন্ডন করা যায় না, নাম্বার 1। নাম্বার 2, আজকে এরা যারা গেছিল, এই বিশেষ করে একটা আইজির নিচে 200 লোক নিয়ে তার সঙ্গে এসপি, ডিসি, ডিএফও কাছাড় সঙ্গে গেছে, এবং তারা যে ওয়ারেন্টেক অটো রিক্সা স্ট্যান্ডে যে একটা ওদের পোস্ট ছিল, সেকশন পোস্ট মিজোরাম পুলিশের, সেটাকে কোট আনকোট বলছে ওভাররান করে দেয় এই এরা যে না, এটা আইজি লেভেলে গেছে। সেখানে যে এইরকম একটা ইম্যাচিউর অ্যাকশন এখন। ইনফ্যাক্ট সমিত, আমি যোগ করতে চাইবো যে যারা আহত হয়েছেন, একজন তো সিভিলিয়ান মারা গেছেন, এছাড়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন এসপি র্যাঙ্কের অফিসার। মানে আমি সমিত আপনার প্রথম বাক্যে আবার ফিরবো যে কার্যত হচ্ছে যে একটা কলোনিয়াল ইস্যু, সেই ইস্যু স্বাধীনতার 75 বছর পরেও সেই ইস্যু সমাধান করা যাচ্ছে না, সেটা একটা দিক। কিন্তু আমি সমাধান না করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উত্তর পূর্বের মতো একটা স্ট্র্যাটেজিক লোকেশন, সেই লোকেশন যেখান থেকে আমরা সবাই জানি মিজোরামের একটা বর্ডার হচ্ছে মায়ানমার, একটা বাংলাদেশ, চীন বর্ডারও বেশি দূরে নয়। সেখানে দুটো রাজ্যের পুলিশ তারা পরস্পরের উদ্দেশ্যে গুলি ছুঁড়ছে। আমি বলছি যে আমি অন্য দেশকে কি সীমান্ত বোঝাবো? নিজেদের সীমান্ত নিয়ে যদি এই অবস্থা হয়, দেশটা কোথায় দাঁড়াবে? আমি একটু সময় নেবো সুমন। 1995-তে লাস্ট মেজর টার্মিশ হয়, তারপরে দেখা যাচ্ছে ক্রমাগত ভাবে 218-তে হয়েছে, 50 জন ইনজিওর্ড হয়েছে, 2018, 2019-এ হয়েছে, 2020-তে হয়েছে অক্টোবরে, আর 2021-এ 26শে জুলাই এই নির্মম ঘটনা ঘটেছে। অথচ এটা তো দুটো রাজ্য রে ভাই, এটা আজকের ব্যাপার নয় সুমন।
আমার একদম। বেশ মনে আছে এদের এই যে ইন্টার স্টেট যে বাউন্ডারি, এই যে ডিসপিউটটা, এই ডিসপিউটের জন্য কেন্দ্রীয় ফোর্সকে অনেকবার আগেও ডিপ্লয় করতে হয়েছে ওদের পেছনে পাঠিয়ে দিয়ে। এই জায়গাটায় কেন এই যে দুটো প্রতিবেশী রাজ্যের মধ্যে এতদিন ধরে এটাকে কি ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে কোনো পলিটিক্যাল গেইনের জন্য, আমি জানি না। কিন্তু এটা আমাকে মানতেই আই এম গেটিং কনসার্ন অ্যাজ এ সিকিউরিটি পারসন, যে এই যে জিনিসটা হলো, এটা কি যারা বিচ্ছিন্নবাদী শক্তি, যারা ভারতবর্ষকে বিখণ্ডিত দেখতে চায়, তাদের আরো উৎসাহ যোগাবে কি না? এবং দ্বিতীয়ত, এর আগে একটা মিনিস্টার অফ স্টেট ডিক্লেয়ার করা হয়েছিল, যিনি নর্থ ইস্টটাকে দেখবেন। আমাদের মনে রাখতে হবে, রাজ্য ছোট হলেও এই নর্থ ইস্টটাকে যদি আমরা টোটালি ইন্ডিয়ানাইজ না করতে পারি, তারা কিন্তু সব সময় একটা সোর হয়ে থাকবে। এবং তুমি হয়তো লক্ষ্য করেছো, রিসেন্টলি জীবন সিং যে কেএলএফ এর যে চিফ, সে একটা ভাইরাল করেছে, ওই যে মাঝখানে যে এখানে জন বার্লা, তারপরে যারা ইয়ে করেছে যে আমাদের আলাদা রাজ্য চাই, সেখানে অর্থাৎ সোজা কথা আপনি বলছেন যে বিচ্ছিন্নতাবাদী শক্তি অবশ্যই এই ধরনের ঘটনা থেকে তারা আরো উস্কানি দেবে এবং আরো খারাপ দিকে নিয়ে যাবে। আমি একবার দীপের প্রতিক্রিয়া আসবো। আমার কাছে আরো উদ্বেগের একটা জায়গা আছে, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার বৈঠক করছেন, সোমবার এই ঘটনা ঘটছে। সুমন দা, এই ঘটনাটা তো দাদা যেটা বললেন বহু পুরনো ঘটনা। স্বাধীনতার পরে 70 বছর পেরিয়ে গেল। হ্যাঁ, আমি বলছি পুরনো ঘটনা, কিন্তু কখনো দুই রাজ্যের উর্দিধারী পুলিশ পরস্পরের ওপর লাইট মেশিন গান নিয়ে গুলি চালাচ্ছে, দুই রাজ্যের পুলিশ লাইট মেশিন গান নিয়ে 1 ঘন্টা ধরে গুলি চলছে এবং এক পক্ষের গুলি লাগলে আরেক পক্ষ উল্লাস করছে। এই জিনিস আমি স্বাধীনতার পরেও কোনোদিন হয়নি। এই যে 75 বছরের ইতিহাস, হ্যাঁ বিবাদ ছিল, ডিসপিউট ছিল, কিন্তু এই জায়গায় এসে দাঁড়ায়নি। সুমন দা, ঘটনাটা অবশ্যই দুর্ভাগ্যজনক। আর কেন্দ্রীয় সরকার 7 বছরের মোদী সরকার অনেক বড় বড় সমস্যা মিটিয়েছেন। কাশ্মীরের 370 ধারা থেকে শুরু করে আরো অনেক সমস্যা তারা মিটিয়েছেন। আগামী দিনে এই সমস্যারও সমাধান হবে, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি দেবাংশু, আমার প্রথম বক্তব্যটা হচ্ছে, সুমন দা, এই নরেন্দ্র মোদী সরকার আসার পরই আমাদের দেখার সৌভাগ্য হয়েছে সিবিআই ভার্সেস সিবিআই। আপনাদের মনে থাকবে 4 জন বিচারপতি বাইরে নেমে বসে পড়েছেন। দাদা, আমি আপনার সময় বলিনি, হাত জোর করছি, এই ঘটনাগুলো আমরা নরেন্দ্র মোদী আসার পর দেখেছি। আমার প্রশ্নটা খুব সহজ। প্রশ্নটা হচ্ছে, দুটো রাজ্যেই কিন্তু বিজেপি বা বিজেপির জোট সঙ্গী রয়েছে, এরকম কেউ বলতে পারবে না দুটো আলাদা সরকার। সেক্ষেত্রে এই যে বিবাদটা এতদিনেও মেটানো কেন সম্ভব হয়নি? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সুমন দা, আপনি দেখবেন এই বিজেপি যতই একটা দেশাত্মবাদের একটা রাষ্ট্রভক্তির কথা বলুক, কিন্তু আলটিমেটলি বিভিন্ন জায়গায় এই যে ধরুন সৌমিত্র খাঁ, জন বাল্লা, এদের প্রত্যেককে বারবার করে উৎসাহিত করা, তারপরে এইরকম অভিষেক, সমস্যাটা হচ্ছে 7th শিডিউল অনুযায়ী যদি তুমি দেখো, আভ্যন্তরীণ সীমান্ত হচ্ছে কনকারেন্ট লিস্টে পড়ে, রাজ্য এবং কেন্দ্রের আওতাভুক্ত। রাজ্য এবং কেন্দ্র সেটা বিজেপির ভেতর। এবার যদি তুমি সীমান্ত নিয়ে কথা বলো, তুমি জানো যে ভারতবর্ষের সীমান্তের সমস্যা অনেক জায়গায়। আমাদের বাংলার সঙ্গে উড়িষ্যার সমস্যাটা আছে, আমাদের কাবেরী নিয়ে সমস্যা আছে, আমাদের মহারাষ্ট্র গুজরাটের সমস্যা আছে। কিন্তু সমস্যা এবং সমস্যার এই যে ম্যানিফেস্টেশন, একদম তোমরা জানো যে শিলং এর নিয়ে গতবার আসামের সঙ্গে শিলংয়ের ঝামেলা হয়েছিল। এবার সর্বানন্দ সোনোয়ালকে যে এই 7টা জায়গা 7 সিস্টার স্টেটের, কিন্তু নর্থ ইস্টের আহ্বায়ক ছিল, সে এখন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে লোকটা এতদিন পর্যন্ত 7টা রাজ্যের কোঅর্ডিনেশনের কাজ করলো, সে আজকে মুখ্যমন্ত্রী হয়ে কি ঘোড়ার ডিমটা করলো এতদিনের কোঅর্ডিনেশন? সে মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি কংগ্রেসের প্রতিনিধি যে কথা বলেছে রিপিট টেলিকাস্ট করব না, আমি শুধু স্যারের কথা থেকে একটা কথা বলবো। আমি কদিন আগে আমাদের অলিম্পিকে রূপো পেয়েছে শর্মিলা, এই মীরাবাই চানু, মীরাবাই চানুর কদিন আগে একটা প্রতিক্রিয়া আমি দেখছিলাম যে নর্থ ইস্টের ছেলে মেয়েদের চিংকি ভাবা বন্ধ করুন। এই যে ইন্ডিয়ার মেনল্যান্ডের তারা বাসিন্দা, এই অ্যাটিচিউড না থাকলে সমস্যা আছে। আমাদের পার্টির 7 সিস্টার কনসার্নে আমরা এটা বারংবার বলে, উপজাতি সংস্থা এটাকে আলোচনার মধ্যে আনতে হবে, সমাধান করতে হবে। এই উপজাতি অংশটাকে জিয়ে রাখে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অংশ, সেটাকে অবশ্যই এই ঘটনাগুলো দেখেছে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। আমার সমীর বাবুর কাছে একটা প্রশ্ন, যে এই যে আইজি, এসপি, ডিএসপি, এরা কি মুখ্যমন্ত্রী বা রাজ্যের হোম মিনিস্টারের অর্ডার ছাড়া এরকম বড় একটা
মানে মোবিলাইজেশন করে একটা পোস্ট ওভাররান কি করতে পারেন? মানে এটা কি সমীরদা, মানে আমি বলছি একটা বিচ্ছিন্ন ঘটনা, কারুর বন্দুক থেকে একটা গুলি ছুটে গেল সমীরদা, এরকম নয় 1 ঘন্টা ধরে পরস্পরের উদ্দেশ্যে দুটো ডিসিপ্লিন ফোর্স তারা গুলি চালাচ্ছে পরস্পরের দিকে। এ কি মানে শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া আদৌ হতে পারে সমীরদা? একদম, আমি সেটাই বলছি যে এই আইজি লেভেল, এটা যদি একটা সাব ইন্সপেক্টর হতো, একটা ইন্সপেক্টর হতো, বোঝা যেত যে তাদের মধ্যে হয়তো এতটা তো ম্যাচিউরিটি আসে না, তার একটা নিচের লেভেলে কাজ করে। কিন্তু যেখানে আইজি ইজ লিডিং, এখন আইজি কে পাঠানো হয়েছে ডেলিভারি তাহলে 200 লোকের সঙ্গে, যেখানে এসপি যাচ্ছেন, যেখানে ডিসি যাচ্ছেন, যেখানে ডিএফও যাচ্ছেন, সেখানে আইজির তো দরকার ছিল না। তার মানে ইট ইজ অ্যাবসলিউটলি ক্রিস্টাল ক্লিয়ার যে ওটা উপর থেকে পারমিশন নিয়ে, এবং আমি আশ্চর্য হব না যদি ভবিষ্যতে এটাও জানা যায় যে শুধুমাত্র গৌহাটি সেই পারমিশন নয়, হতে পারে যে আরো দিল্লির থেকেও এর পেছনে কোনো রকম ছিল কিনা। কারণ একটা রাজ্য থেকে আর একটা রাজ্যের মধ্যে ঢুকে সেখানে যে ঘটনাটা ঘটলো অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং ভারতবর্ষের মারাত্মক আশঙ্কা সমীরদা প্রকাশ করলেন। আমি বিশ্বনাথদার কাছে যাব, আবার বলছি যে এসপি র্যাঙ্কের একজন অফিসার তিনি কার্যত মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন, এবং 6 জনকে ইতিমধ্যে আমরা হারিয়েছি, একজন সাধারণ নাগরিক এবং 5 জন পুলিশ কর্মী। বিশ্বনাথদা, উত্তর পূর্ব ভারতবর্ষ নিয়ে যে সাফল্য দাবি করে নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার, সেটা যে মানে আসলে অনেকটাই অসার, মানে বলা যায় যে ক্লেম কেবলমাত্র দাবি, বাস্তবের যে তার রিফ্লেকশন কোথায় সেটা তো এই ঘটনাটা প্রমাণ করলো। কিন্তু এই অল্প সময় বলার সুযোগ নেই, কিন্তু আপনাকে বলি এই সীমান্ত সংঘর্ষটা শুধুমাত্র আসাম মিজোরামের তা নয়, এটা নাগাল্যান্ডের সাথে মণিপুরের আছে, এবং নাগাল্যান্ড মণিপুরের 2 পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা হাজারো বার ঘটেছে, এবং মণিপুরের একটা বিরাট অংশ নাগাল্যান্ড গেট আপ নাগাল্যান্ড বলে দাবি করে। কয়েকটা জেলাতে কার্যত মানে জঙ্গি কার্যকলাপ এমন ভাবে আছে মণিপুর এর এলাকাতে যে জঙ্গিরা এসে সেখানে কার্যত বলা যায় যে দখলদারি করে, এবং সেখানে অনেক সময় দুটো রাজ্যের মধ্যে কিন্তু বিবাদ, এবং পুলিশ সরাসরি লড়াই করে। একই লড়াই কিন্তু শিলংয়ের সাথে আসামের আছে, মানে মেঘালয়ের সাথে একই লড়াই কিন্তু আপনার অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় আসাম পুলিশ এবং অরুণাচল পুলিশের মধ্যে লড়াই একাধিকবার ঘটনা ঘটেছে। উত্তর পূর্বাঞ্চলের যে শান্তির দাবি বিজেপি করে, আর বাস্তবে এথনিক প্রবলেমটা যে জায়গায় রয়েছে, এবং কার্যত কয়েকটা রাজ্যে তো প্যারালাল গভর্নমেন্ট এখনো চলছে। ঠিক, এবং সেই সংঘাত যদি প্রশাসনের মধ্যে, উর্দিধারীদের মধ্যে, ডিসিপ্লিন ফোর্সের মধ্যে সঞ্চারিত হয়, আমি বলছি রক্তক্ষরণ বাড়বে, বই কমবে না। এবং সেই উদ্বেগ থেকে এই এতটা সময় দিয়ে আজকে আমরা আলোচনা করলাম। উত্তর পূর্বের কথা হচ্ছে। আমার পরের প্রতিবেদন ত্রিপুরা নিয়ে, তবে একেবারে রাজনৈতিক প্রতিবেদন। তার কারণ ত্রিপুরা সফরে গেছিলেন প্রশান্ত কিশোরের আইপ্যাকের সদস্যরা, তাদের প্রথমে হোটেল বন্দি করার অভিযোগ, এবং তারপরে অতিমাইন আইন তারা ভেঙেছেন এই বলে থানায় তলব করা হলো। আজকে সেখানে ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন এই সপ্তাহে, সম্ভবত শনিবার। এমনকি তৃণমূলের হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যেতে পারেন। দেখুন, এই যে একটা অগণতান্ত্রিক, একটা ফ্যাসিবাদী সরকারি মুখ ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি, যেভাবে এই পুরো প্রক্রিয়াটা ঘটানো হয়েছে সেটা থেকে সরকারের একটা স্পষ্টত এক ধরনের ভয়, এক ধরনের ট্রমা, সরকারি এক ধরনের অ্যাগনি বেরিয়ে আসছে। ত্রিপুরা পুলিশের নজরে টিম পিকে হোটেল বন্দি করার পর এবার সমন তুঙ্গে তৃণমূল বিজেপি টানাপোড়েন। তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিমকে হোটেল বন্দি করার অভিযোগ ঘিরে সংঘাত চলছিলই, এবার কোভিড বিধিভঙ্গের অভিযোগে 1 আগস্ট পূর্ব আগরতলা থানায় হাজিরা দিতে বলে টিম পিকের সদস্যদের সমন পাঠালো পুলিশ। প্রত্যেকের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসে পৌঁছেছে। সেই নেগেটিভ রিপোর্ট এসে পৌঁছয় মঙ্গলবার রাতে, কিন্তু যে সমন তাদেরকে ধরানো হয়েছে সেই সমনের দিকে নজর দিলে দেখা যাবে যে মধ্যরাতে রাত্রির 12:35 নাগাদ তাদের কাছে সমন পাঠানো হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসির দাবি, কোভিড পরীক্ষা না করিয়ে বিভিন্ন রাজ্য থেকে আসা আইপ্যাকের সদস্যরা ঘুরে বেড়াচ্ছিলেন। কোভিড পরীক্ষার পরে তাদের মহামারী আইনে তলব করা হয়েছে। আইপ্যাকের কিছু ছেলেকে একটা হোটেলে নজরবন্দি করে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রত্যেকের কোভিড নেগেটিভ হয়েছে। মিথ্যা মামলা দিয়ে যদি ত্রিপুরা সরকার মনে করছে যে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাবে,
তাহলে কিন্তু সেটা হবে না। পূর্ব আগরতলার এই হোটেল উডল্যান্ড পার্কেই রয়েছেন টিম পিকের সদস্যরা। হোটেলের ভেতরে বাইরে সশস্ত্র পুলিশ। হোটেলের ভেতরে হোটেলের বাইরে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে আগরতলায়। যে হোটেলে আইপ্যাকের 23 জন সদস্য কার্যত বন্দী অবস্থায় রয়েছেন গত 3 দিন ধরে, রয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, রয়েছেন স্থানীয় থানার ওসি, রয়েছেন এসডিপিও। বুধবার সকালে আগরতলায় পৌঁছন ব্রাত্য বসু মলয় ঘটকরা। আইপ্যাকের 5 সদস্যের সঙ্গে তাদের কথা হয়। আইপ্যাকের অপরাধ কি তাদের মাথায় বসে আছেন প্রশান্ত কিশোর, এইটা কি তাদের অপরাধ? কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও যেভাবে একটা হোটেলে তাদের কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিল্লি থেকে এই ঘটনার নিন্দা করেছেন। হয়তো তিনি নিজেও এর মধ্যে চলে আসতে পারেন এই ঘটনার প্রতিবাদে। যেটা করলো বিজেপি সরকার, এটা আসলে তাদের আমি বলতে বাধ্য হচ্ছি, এটা একটা ভীতি থেকে করছে, ভয় থেকে করছে। জনবিচ্ছিন্নতার যে প্রবণতাটা ক্রমশ এখানে প্রসারিত হচ্ছে, এর জন্য তারাই দেয় পায়ের তলার মাটি সরে যেতে আরম্ভ করেছে। কোভিড বিধি উল্লঙ্ঘন করলে কোনো রাজ্য সরকার তো সেখানে ব্যবস্থা নেবেই। আমাদের বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিদের পর্যন্ত কোভিড বিধির কারণে এলাকায় ত্রাণ পর্যন্ত বন্টন করতে দেওয়া হলো না। তাহলে পশ্চিমবঙ্গে যদি কোভিড বিধি পালন করতে সরকার এতটা সচেষ্ট থাকেন, তো স্বাভাবিকভাবেই অন্য রাজ্য সেটা করলে অসুবিধা কোথায়? টিম পিকের সদস্যদের আটকে রাখার অভিযোগে আগরতলা ধর্মনগরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। পুলিশ মিছিল আটকালে ধুন্ধুমার বেঁধে যায়। শুক্রবার আগরতলা যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দীপ সরকার ও সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রতিবেদন আপনাদের আজ দেখালাম। এর আগে গত 13ই জুলাই সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রশান্ত কিশোর। আর সেই বৈঠক ঘিরেও রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়। এই নিয়েই আমাদের আজকের ব্যঙ্গচিত্র। দেখুন, রাজনীতিতে অজস্র সমীকরণ রোজই তৈরি হচ্ছে। আমরা কোনো সমীকরণে নেই বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।